আরে গ্রামবাসীরা, তোমাদের কি ওই মায়ার ভয় নেই একটু? আজকে অমাবস্যা, ও অবশ্যই বেরোবে। আরে ও রবি, কেন এত চিন্তা করছো? কিছু বিপদ আসতে চলেছে নাকি? আরে একটু ধৈর্য ধরো সরকার। তোমরা কি সবাই ভুলে গেছো 1 বছর আগে এই গ্রামে কি কি ঘটেছিল? তোমাদের সবার কি ওই ঘটনার একটুও ভয় নেই? কেন আপনি কাটা গায়ে হাত দিয়ে দেখছেন? যেটা পেরিয়ে গেছে সেটা মনে করে কি লাভ হবে? তোমাদের সবার মাথা খারাপ হয়ে গেছে। তোমরা সবাই ওই লোকটার সঙ্গে যা করেছো সে তার প্রতিশোধ নিতে অবশ্যই আসবে। ও আচ্ছা, তাহলে তুমি ওই ডাইনির কথা বলছো, যাকে গ্রামবাসীরা বট গাছের সাথে ঝুলিয়ে মেরে দিয়েছিল? হ্যাঁ বিনোদ বাবু, তুমি একদম ঠিক ধরেছো, আমি তারই কথা বলছি। কিন্তু আজ হঠাৎ 1 বছর পরে তুমি সেই ঘটে যাওয়া অতীতের কথা কেন বলছো? ওই ডাইনিটার গল্প তো তখনই শেষ হয়ে গেছিল যখন গ্রামবাসীরা ওকে পুড়িয়ে দিয়েছিল। কিন্তু তুমি কি এই ঘটনার পরের ওই ভয়ঙ্কর কাহিনীটা মনে রেখেছো, যখন ওই ডাইনিটা অভিশাপ দিয়ে বলেছিল যে ও অবশ্যই আসবে? এর থেকেও ভয়ঙ্কর কথা তো এটা ছিল যে যে লোকেরা ওই ডাইনিকে পড়তে দেখে নিয়েছিল না, তাকে আবার খোলা চোখে দেখার জন্য কারোর মধ্যে সাহস মেচেছিল না। ওই ডাইনিটার মৃত্যু যারা দেখেছিল তাদের সবার চোখের জ্যোতি চলে গেছিল। আরে বাবা, কিন্তু সেই কথাগুলোকে আজ 1 বছর পরে আবার মনে করানোর কি দরকার পড়ে গেল? আমি তোমাদের সবাইকে আর গ্রামবাসীদেরকে সেই কথাটা আবার একবার মনে করিয়ে দিচ্ছি, কারণ ওই ডাইনিটাকে আবার এই গ্রামে দেখাটা শুরু হয়ে গেছে। পরশু রাতে বদ্রির বাড়ি থেকে তার 9 মাসের বাচ্চা উধাও হয়ে গেছিল, আর গত রাতে কেউ সেই বাচ্চাটাকে বদ্রির ছাদেই ছেড়ে চলে গেল। পরীক্ষা করার পর জানা গেল যে ওই বাচ্চাটা মরে গেছিল, আর তার পুরো শরীরে রক্তের এক বিন্দু উপস্থিত ছিল না। আরে তুমি বলতে কি চাইছো রবি? তুমি এটা বলে ওই ডাইনিটার দিকেই ইশারা করছো না তো? আমি একদম সেই দিকেই ইশারা করছি, কারণ গত 2-3 সপ্তাহ থেকে ছোট বাচ্চারা আবার উধাও হতে শুরু হয়েছে, আর তাই ওই ডাইনিটার উপরে সন্দেহ করা যেতেই পারে। কিন্তু যখন গ্রামবাসীরা ওই ডাইনিটার অস্তিত্বই শেষ করে দিয়েছিল, তাহলে ওই ডাইনি আবার কি করে আসবে? প্রার্থনা করছি যাতে তোমার কথাই শেষ হয়, কারণ যদি আমার ধারণা সঠিক বেরোয় তাহলে এইবারে গ্রামকে কেউ বাঁচাতে পারবে না। এই কথা বলে রবি নিজের বাড়ির দিকে ফিরে চলে যায়। ওর বাকি সাথীরাও নিজের নিজের বাড়িতে ফিরে চলে যায়। গত 1 মাসের মধ্যে ওই গ্রাম থেকে অনেক বাচ্চা উধাও হয়েছে, যেটা একটা ভয়ঙ্কর বিপদের একটা সংকেত। রবি ওই গ্রামের সব থেকে জ্ঞানী লোক ছিল, আর ও যা কিছু বলতো সেটা 100% সত্যি হয়ে যেত। এইবারে ওর পুরো সন্দেহ ওই ডাইনির ওপরেই ছিল, যাকে গত বছর গ্রামবাসীরা পুড়িয়ে মেরে ফেলেছিল। গত বছরেও ওই ব্যাপারে সন্দেহ সবার আগে রবিরই হয়েছিল, আর ওই ষড়যন্ত্রের কারণেই ওই ডাইনিটাকে গ্রামবাসীরা মিলে মেরে দিয়েছিল। যারা গ্রামের ছোট বাচ্চাদের বন্দি বানিয়ে তাদের রক্ত দিয়ে স্নান করত, আর যুবক ছেলেদেরকে নিজের মায়ায় ফাঁসিয়ে তাদের সঙ্গে যৌন সঙ্গম করত, আর তারপর তাদেরকে মৃত্যুর ঘাটে পৌঁছে দিত। এরকম করে ও পুরো গ্রামকে শ্মশানে পরিণত করতে চেয়েছিল। কিন্তু রবি গ্রামবাসীদেরকে কালকের আর তার আড্ডার জানকারি দিয়ে দিল, যে কারণে তন্ত্র সাধনায় মগ্ন হওয়ার সময় গ্রামবাসীরা তাকে বটগাছের সঙ্গে বেঁধে পুড়িয়ে দিল। এই ষড়যন্ত্রে যুক্ত প্রত্যেকটা মানুষ হয় পাগল হয়ে গেল, অথবা রহস্যময় ভাবে শুধুমাত্র একজন রবিকে ছেড়ে দিয়ে। কালকে ডাইনের একটা বিশেষ গুণ ছিল, যে
সে পুরো বছরে শুধু 3 মাসের জন্যই নিজের বাসস্থান থেকে বার হতো আর নিজের শিকারের সন্ধান করতে লাগতো। ওই 3 মাসের সময় এখন শুরু হয়ে গেছে। এইবারেও কি রবির সন্দেহ সঠিক প্রমাণ হয়ে যাবে, নাকি কাহিনী এর থেকেও ভয়ঙ্কর রূপ নিয়ে নেবে? এটা আমরা পরে জানব। রাত প্রায় 12:30 বেজে গেছিল। রবি কোনো গম্ভীর চিন্তায় মগ্ন হয়ে নিজের বিছানায় শুয়েছিল। কোনো কারণে ওর ঘুম ধরছিল না হয়তো। তখন কেউ ওর দরজায় এসে খটখট করল, আর এরই সাথে রবির চিন্তার ঘোর এখানেই যেন ভেঙে যায়। ভেতর থেকে আওয়াজ দিতে লাগলো, কে এসেছে এই সময়? কি জানি কি হয়ে গেল আবার। তখনই বাইরে থেকে একটা আওয়াজ চলে আসে, আরে রবি ভাই, আমি এসেছি, দুধওয়ালা বিজয়। রবির মাথা আগে থেকেই খারাপ হয়েছিল। ও কিছু না ভেবে চিন্তে দরজার দিকে এগিয়ে যায় আর দরজা খুলে দেয়। দরজা খোলার সাথে সাথে রবি পুরো মাথা থেকে পা পর্যন্ত কাঁপতে লাগলো। ওর গায়ে কাঁটা দিয়ে দিল। রবি ভয় পেয়ে গিয়ে আর ভয়ের চোটে বলল, তুমি কালকি? তুমি এখানে? হ্যাঁ, আমি সেই যার কথা তুই ভাবছিস। আমি কালকি, আর নিজের কাজ পূরণ করতে এসেছি, যেটা গত বছর অসম্পূর্ণ রয়ে গেছিল। আর তার সাথে আমার যমজ বোনের প্রতিশোধও তো নেওয়ার ছিল। বোন? এর মানে আমরা যাকে কালকি ডাইনি ভেবে মেরেছিলাম সে তুমি ছিলে না? তোমার মতোই দেখতে, আর পরনে তোমারই যমজ বোন ছিল। হ্যাঁ, যাকে তোমরা কালকি ভেবে মেরেছিলে ও আমার যমজ বোন ছিল। তোমাদের মতো নির্দয়ী লোক আমাদের কুটিরের কাছে সে আমাদেরকে মেরে দেবে, এটার ধারণা আমরা আগেই করে ফেলেছিলাম। গ্রামবাসীরা মূর্খ লোক, এই কথাটা একেবারে বুঝতে পারেনি যে আমার কোনো যমজ বোনও ছিল। আর ব্যাস এটারই পুরো লাভ আমি আর আমার বোন উঠিয়েছি। আমার বোন এতদিন একটা শক্তিশালী ডাইনি হয়ে উঠতে পারছিল না, এই জন্যই ও তোমাদের জন্য একটু কম বিপদ ছিল। আমি আমার বোনকে কথা দিয়েছিলাম যে ওর মরে যাওয়ার পরে আমি নিজের কালো বিদ্যার শক্তি দিয়ে ওকে পুনর্জীবিত করে দেব। আফসোস, আমি করতে পারলাম না। আর আজ ঠিক 1 বছর পরে বৃষ্টির প্রথম ফোঁটা পড়া মাত্রই আমি এই গ্রামে ফিরে এসেছি। আর আগামী 3 মাসের মধ্যে এই গ্রামটাকে আমি সম্পূর্ণভাবে নষ্ট করে ফেলবো। ওই ডাইনিটার এই কথাগুলো শোনার পর রবি এবার আস্তে আস্তে পেছনে সরে গেল। আর ওই ডাইনি ওকে দেখতে দেখতে, এখন যখন তুই আমার আসল রূপটা দেখেই ফেলেছিস, তাহলে তোর বেঁচে থাকাটা আমার কাজের বিপদ হয়ে দাঁড়াতে পারে। আর তাছাড়াও গত বছর তুই গ্রামবাসীদেরকে আমাদের বিরুদ্ধে উকসিয়েছিলি, তাই না? আর তোর জন্যই আমি নিজের বোনকে হারিয়েছি। আমাকে ছেড়ে দাও, আমি কাউকে কিছু বলবো না। আমি আজকেই গ্রাম ছেড়ে চলে যাব। কিন্তু আমি তোকে কি করে ছেড়ে দিতে পারি? তোর গ্রাম ছাড়লে আমি শাস্তি পাবো না, বরং তোকে পৃথিবী ছেড়ে যেতে হবে। রবি ওই ডাইনিকে ওর জীবনের ভিক্ষে চাইতে লাগলো, কিন্তু ওই ডাইনির এতে কিছুই যায় আসছিল না। ও দ্রুত গতিতে ওর দিকে এগিয়ে এলো আর এক ঝটকায় নিজের ধারালো নখ দিয়ে ওর বুকে পার করে দিল আর ওর শরীর থেকে ওর হৃদয় পার করে নিল। পরের দিন গ্রামবাসীরা ওই বট গাছের ডালে রবির লাশ ঝুলে থাকতে দেখল। ঠিক সেইভাবেই
যেভাবে গ্রামবাসীরা কালকির বোনকে ওই গাছের সঙ্গে ঝুলিয়েছিল। এই দৃশ্যটাকে নিজেদের চোখে দেখাটা কারোর জন্য সহজ কাজ ছিল না, কিন্তু রবির মৃত্যুর হয়ে যাওয়ার জন্য গ্রামবাসীরা একটা বড় বিপদের সংকেত পেয়ে গেছিল। গ্রামবাসীরা এই ব্যাপারে আলাদা আলাদা রকমের কথা বলতে লাগলো। আরে কিষণ বাবু, রবি ভাইয়ের অবস্থা দেখে তো আমার বিশ্বাসই হচ্ছে না। এখন আমাদের গ্রামবাসীদেরকেও খুব সতর্ক হয়ে থাকতে হবে, না হলে কে জানে ওই ডাইনিটার পরের শিকার কে হয়ে যাবে। এই ঘটনাটা ঘটে 10 দিন হয়ে গেছিল, আর আজকে 11তম দিন ছিল। গ্রামের নির্জন বস্তিতে হঠাৎ করে ঘুঙুরের আওয়াজ হলো, যে কারণে কয়েকজন লোকের ঘুম ভেঙে গেল, কিন্তু কিছুজন এখনো গভীর ঘুমে শুয়ে পড়েছিল। জেগে থাকা লোকেরা বিছানা ধরে ভগবানের নাম জপ করছিল, আর অন্যদিকে যাদের দরজা খোলা রাখা ছিল কালকি তার ঘরে চলে গিয়ে ওখানে উপস্থিত সবাইকে প্রাণে মেরে দিল। আর তারপর একদম শান্তির সঙ্গে তাদের রক্ত খেতে লাগলো। পরের দিন গ্রামের জমিতে দিনের আলোতে ভয়ঙ্কর আগুন ধরে গেল, যে কারণে অনেক কৃষকরা আত্মহত্যা করে নিল, আর কিছুজন গ্রাম ছেড়ে যাওয়ার সিদ্ধান্ত নিল। গ্রামবাসীরা একমাত্র জায়গা থেকে যে জল নিয়ে যেত, সেই গভীর কুয়াটাও ভেতর থেকে বিষাক্ত হয়ে গেল। গোটা গ্রামে আতঙ্কের পরিবেশ ছেয়ে গেল। গর্ভবতী মহিলাদের বাচ্চারা পেটের মধ্যেই মরে গেল। গ্রামবাসীরা এই অভাবনীয় এই ঘটনার পুরো দায় ওই ডাইনিটার ঘরেই চাপিয়ে দিল, আর সবাই এটা মেনে নিল যে তাদের গ্রামের উপর অবশ্যই কারোর অভিশাপ লেগে গেছে। এটাই ভেবে 1 সপ্তাহের মধ্যে গোটা গ্রাম খালি হয়ে গেল। আর আজকে এই মারাত্মক ঘটনাটা 12 বছর কেটে যাওয়ার পরেও যদি কেউ ভুলে বিছড়ে ভুল করে ওই গ্রামে যাওয়ার দুঃসাহস করে ফেলে, তখন তাকে গ্রামের পরিবেশ বাঁকিয়ে রবির আত্মা দেখতে পেয়ে যায়, যে তাদেরকে ভেতরে যেতে থামিয়ে দেয়। কিন্তু যারা রবির কথাগুলোকে এড়িয়ে দিয়ে গ্রামের ভেতরে একবার প্রবেশ করে ফেলে, তারা কখনো দ্বিতীয়বার ফিরে আসে না, আর ওই গ্রামেরই ভুতুড়ে পরিবেশে শান্তি না পেয়ে ঘুরে বেড়াতে থাকে। পূর্ণিমার রাতে চাঁদের আলো পুরো গ্রামে পড়ছিল। গোটা গ্রাম শান্তিতে ঘুমোচ্ছিল। দূরে কোথাও কুকুরের চিৎকারের আওয়াজ ওই ভয়ঙ্কর শান্তিটাকে ভেঙে দিচ্ছিল। সুমন, যে শহর থেকে নিজের মায়ের সাথে দেখা করতে ঘরে এসেছিল, সে গ্রামের বাইরে চেয়ারে বসেছিল। বাহ, কি শান্তি এই গ্রামে! শহরে এটা কখনো অনুভব হয় না। মন তো করছে কাজ ছেড়ে দিয়ে এখানেই থাকার জন্য চলে আসি। সুমন চোখ বন্ধ করে চেয়ারে বসেছিল। তখনই হঠাৎ ওর কাছে একটা বল এলো, আর ভয়ের চোটে ওর চোখ খুলে গেল। ওই বলটা হাতে নিয়ে এখানে ওখানে কাউকে খুঁজতে লাগলো। এত রাতে কে খেলছে এই বল দিয়ে? সুমন নিজের ঘরের দিকে যেতে লাগলো। তখনই ও পেছন থেকে কারোর আওয়াজ শুনতে পেল। ও ঘুরে তাকালো। তখন 15-16 বছর বয়সের একটা ছেলে ঘরের সামনে দাঁড়িয়েছিল। ওই ছেলেটা দেখতে খুব সুন্দর ছিল। ওর নজর সুমনের হাতে যে বল ছিল তার উপর ছিল। সুমন ওই ছেলেটার দিকে এগোলো। আর আরে, কে তুমি? আর এত রাতে এখানে কি করছো? ওই ছেলেটা কিছু উত্তর দিল না, শুধু ওই বলটার দিকে তাকিয়ে রইল।
তোমায় এত রাতে এইভাবে একা বল নিয়ে খেলা উচিত নয়। কোথায় থাকো তুমি? ওই ছেলেটা সুমনের দিকে মুচকি হেসে দেখলো আর দুটো হাত ছড়িয়ে বল চাইতে লাগলো। সুমনও মুচকি হেসে ওকে ওই বলটা দিয়ে দিল। যখনই ওই ছেলেটা বলটা নিল, ও ওখান থেকে পালিয়ে গেল আর অন্ধকারে কোথাও উধাও হয়ে যায়। সুমন, খাবার তৈরি হয়ে গেছে খোকা, চলে আয়। মায়ের আওয়াজ শুনে সুমন ঘরের ভেতরে চলে গেল। খোকা, কালকে যাওয়াটা কি খুব জরুরি? 1-2 দিন আরো থেকে যেতিস, তাহলে আমার ভালো লাগতো। না মা, আমার যাওয়াটা খুব জরুরি। অনেক বেশি কাজ বাকি আছে। সকালে তাড়াতাড়ি উঠে চলে যাব। তখনই সুমনের কাছে ওর বসের ফোন এলো। হ্যালো স্যার। সুমন, একটা আর্জেন্ট কাজ এসেছে, তোমাকে কালই অফিসে আসতে হবে। মা, একটা খারাপ খবর আছে, আমাকে আজ রাতেই বেরোতে হবে। খাবার খেয়ে চলে যাব। না, একদম না। দরকার হলে তুই কাল সকালে বেরিয়ে যাবি, কিন্তু আজ রাতে নয়। কিন্তু কেন মা? খোকা, আজ পূর্ণিমার শেষ রাত, আর আজ রাতে ওই ডাইনি মা ছেলে ঘুরে বেড়ায়। প্রত্যেক পূর্ণিমার শেষ রাতে একটা করে মানুষ গ্রাম থেকে উধাও হয়ে যায়। সেই জন্য অন্ধকার হওয়া মাত্রই ঘরের বাইরে কেউ বেরোয় না। আজকে যাস না খোকা। এরকম কিছু হয় না মা। খোকা, এটা সত্যি। কিছুদিন আগে তোর বন্ধু রাজু এইভাবেই উধাও হয়ে গেছিল। কেউ কিচ্ছু জানতে পারেনি যে সে কোথায় আছে। আমার কথা শোন খোকা, কাল সকালে উঠে চলে যাবি। হ্যাঁ? আমার কিছু হবে না মা, তুমি চিন্তা করো না। মায়ের কথাগুলো শুনে সুমন রাতেই শহরে যাওয়ার জন্য বেরিয়ে পড়ল। বাস স্টপ পাশে থাকার কারণে ও হেঁটে যাবে বলে ঠিক করল। সুমন নির্জন রাস্তায় একাই ভয় পেয়ে হেঁটে যাচ্ছিল। সুমন বাস স্টপে পৌঁছেই একটা কাঠের বেঞ্চে বসে পড়ল। দূর দূর অবধি কোনো মানুষকে দেখতে পাওয়া যাচ্ছিল না। ও ভয়ে ভয়ে বাসের অপেক্ষা করতে লাগলো। তখনই হঠাৎ সুমন পেছনে জঙ্গল থেকে কিছু নড়াচড়ার আওয়াজ শুনতে পায়। ও খুব ভয় পেয়ে গেল। কে তুমি? কে আছে ওখানে? বাইরে এসো। জঙ্গল থেকে সেই ছোট্ট ছেলেটা হাতে একটা বাক্স নিয়ে বাইরে এলো আর বেঞ্চে বসে পড়ল। তুমি তো সেই, তাই না? ওখানে কি করছিলে? আমার বল ওখানে চলে গেছিল, সেই জন্য আমি ওখানে গেছিলাম। আসুন, বসুন এখানে। সুমন ওর পাশে গিয়ে বসে পড়ল। তুমি একা থাকো নাকি কেউ আছে তোমার সঙ্গে? আমার মা আমার সঙ্গে ছিল, কিন্তু সে আমার জন্য আরো খেলনা আনতে গেছে। কোথায়? জানি না। সুমন কিছু বুঝতে পারছিল না যে ও কি করবে। ছোট ছেলে তার বাক্সটা সামনে এগিয়ে বলল, আপনি আমার খেলনা দেখবে? এই দেখো, অনেক খেলনা আছে। বাক্সতে অনেক প্রকারের মানুষের পুতুল ছিল। ছেলেটা এক এক করে সুমনকে দেখাচ্ছিল। সুমন একটা পুতুল তুলল আর বলল, আরে, এই পুতুল তো একদম আমার বন্ধুর রাজুর মতো দেখতে লাগছে, যে কিছুদিন আগেই গ্রাম থেকে উধাও হয়ে গেছিল। এটা তুমি কোত্থেকে পেলে? জানি না, আমার মা কিছুদিন আগেই এটা গ্রাম থেকে নিয়ে এসেছিল। সুমন ভয় পেয়ে চিন্তায় পড়ে গেল। ভূত! সামনে একটা ডাইনি
হাওয়ায় উড়ছিল। ওর রঙের জন্য খুব ভয়ঙ্কর দেখাচ্ছিল। মা, আমি আরো একটা খেলনা পেয়ে গেছি। ডাইনি খুব ভয়ঙ্কর ভাবে হাসতে লাগলো। এ দেখে ওর ছেলেটাও ভয়ঙ্কর আওয়াজে হাসতে লাগলো। সুমন ছেলেটার দিকে তাকালো আর ও আরো ভয় পেয়ে গেল। ওই ছেলেটার সুন্দর চেহারা এখন খুবই মারাত্মক মনে হচ্ছিল। ডাইনি নিজের হাত সুমনের মাথার উপর রেখে দেয় আর জোরে চিৎকার করে ওঠে। সুমনও জোরে জোরে কাঁদতে লাগলো। দ্রুত গতিতে হাওয়া চলতে লাগলো আর হঠাৎ সুমন উধাও হয়ে যায়, একটা পুতুলে পরিণত হয়। ডাইনির ছেলেটা ওই সুমনের পুতুলটাকে তুলে নেয় আর বাক্সে রেখে দেয়। ডাইনি নিজের বাচ্চাকে তুলে নিল আর হাসতে হাসতে চাঁদের দিকে চলে গেল। ভানপুরে সন্ধ্যা নেমে আসার পর যখনই কোনো বাচ্চা কাঁদে তখন তার মা তাকে এটা বলে, খোকা চুপ কর, না হলে ওই ডাইনি চলে আসবে। এই গল্পটা শুধু একটা গল্প নয়, বরং একটা মা আর তার বাচ্চার বেদনাদায়ক গল্প, যেটা আজ মরে যাওয়ার পরেও নিজের বাচ্চাদের সন্ধানে ঘুরে বেরিয়ে থাকে। এক তো এমনিতেই জঙ্গল দিয়ে ঘেরা গভীর অন্ধকারে একটা নির্জন এলাকা। এই গ্রামের ইতিহাস বলে যে কোনো ডাইনি গ্রামবাসীদের কারণে নিজের যমজ বাচ্চাকে হারিয়ে ফেলেছিল। মিঠুন, তোর খুব দাম বাড়ছে রে। এত সুন্দর দুটো যমজ বাচ্চা হয়েছে আর এখনো নিমন্ত্রণও করলি না। আরে হ্যাঁ বাবা, নিমন্ত্রণ কিসের, পুরো গ্রামকে খাওয়াবো। কিন্তু বাচ্চারা তো এই সবে পৃথিবীতে এসেছে মাত্র, একটু নিঃশ্বাস নিতে দে। খুব তাড়াতাড়ি তোমাদের সবাইকে ঘরে ডেকে খাওয়াবো। আরে মিঠুন, এইসব তো ঠিক আছে, কিন্তু আমার বন্ধু একটা কথার একটু বিশেষ খেয়াল রাখিস। যাই হয়ে যাক না কেন, তোর বাচ্চাদেরকে নিজের থেকে বা স্ত্রীর থেকে দূরে রেখে কখনো ঘুমোবি না। তুই ওই গ্রামের ডাইনির গল্পটা ভালো করে জানিস, তাই না? আখির তুইও না সবসময় এইসব কথা বলতে থাকিস, কখনো তো ভালো ভালো বল। আর এমনিতেও এই ডাইনি পেত্তি গ্রামবাসীদের মাথায় একটা রোগ, এরকম কিছুই হয় না। মিঠুন অখিলের কথাটা একদম এড়িয়ে দিয়ে ওখান থেকে নিজের ঘরে চলে যায়। সেই রাতে মিঠুন নিজের স্ত্রী রূপার সঙ্গে নিজের বেডরুমে ঘুমোচ্ছিল। তখনই ওর দুটো যমজ বাচ্চা বেবি বাকেটে লিভিং রুমে ঘুমোচ্ছিল। সেই রাতে প্রথমবার রূপা তার বেডরুমে কোনো অজানা লোকের থাকার অনুভব হলো। আর তারপর ও লিভিং রুমে কিছু আজব হতে অনুভব করল, যেমন চেয়ারগুলো নিচের থেকে সরে যাওয়া আর রুমের লাইটস অন অফ হওয়া। সেই রাতে রূপা এই সবকে এড়িয়ে দিল। পরের সকালে যখন ও তার বেবি বাকেটে দেখল, তখন ও খুব জোরে চিৎকার করে উঠল, হে ভগবান, আমার বাচ্চারা কোথায় গেল? রূপার চিৎকার শুনে মিঠুন সমেত ওর প্রতিবেশীরাও ওখানে পৌঁছলো। আরে রূপা, সকাল সকাল এত জোরে চিৎকার করছে কেন? আমার বাচ্চারা বেবি বাকেটে নেই, কেউ আমার বাচ্চাদেরকে নিয়ে এসো। জানি না কার শত্রুতা ছিল যে আমার এই সুন্দর কচি বাচ্চাদের সঙ্গে। হে ভগবান, আমি এখন কি করব? রূপা তারপর জোরে জোরে কাঁদতে লাগলো। তখনই ওখানে উপস্থিত প্রতিবেশীরা নিজেদের মত দিতে শুরু করলো। এই কাজটা অবশ্যই ওই ডাইনি, এটা নিশ্চয়ই ওই ডাইনি করেছে। তোমাদের কি একটুও বুদ্ধি নেই? এত ছোট নির্দোষ বাচ্চাদেরকে নিজেদের থেকে আলাদা রাখতে নেই। ওই ডাইনিটা সুযোগ পেয়ে গেল তার শিকার করার, নিয়ে চলে গেল বাচ্চাদের। আপনি চুপ থাকলে একটু বেশি ভালো হবে। আমি এখনো বলছি, এটা কোনো ডাইনির কাজ নয়। নিশ্চয়ই কোনো গ্রামবাসী আমার সাথে শত্রুতার কারণে আমার বাচ্চাদের তুলে নিয়েছে। আরে না মিঠুন, তুমি বুঝতে পারছো না, এই কাজটা গ্রামের কারোর হতেই পারে না।
আর তাছাড়াও এটা প্রথমবার হয়নি যে গ্রাম থেকে কোনো বাচ্চা উধাও হয়েছে। হে ভগবান, আমি এখন কি করব? আমি তো বরবাদ হয়ে গেলাম। আমার বাচ্চারা, ওই ওই কালমুখী জানেন আমার বাচ্চাগুলোর সাথে কি করবে। কেউ আমার বাচ্চাগুলোকে ফিরিয়ে এনে দাও। রূপা আর মিঠুন দুজনে তাদের কালকে হওয়া যমজ বাচ্চাদের হারিয়ে যাওয়ার দুঃখে একেবারে হতাশ হয়ে গেছিল। ওরা দুজন একদম বুঝতে পারছিল না যে ওদের বাচ্চাদের ওরা কি করে ফিরে পাবে, নাকি হয়তো আর কখনোই পাবে না। রূপা আর মিঠুনকে গ্রামবাসীরা একজন তান্ত্রিকের কাছে যাওয়ার পরামর্শ দিল। সবাই বলল যে ওই তান্ত্রিকের কাছে অনেক কালো শক্তি রয়েছে, যার সাহায্যে সে এটা দাবি করতে বলতে পারে যে হারিয়ে যাওয়া বাচ্চা এই মুহূর্তে কোন অবস্থায় রয়েছে। ঠিক সেই সন্ধেবেলায় ওরা দুজন গ্রামের পাশে একটা জঙ্গলে তপ করছিল। এক তান্ত্রিকের কাছে এসে পৌঁছল আর তাদের সঙ্গে হওয়া দুর্ঘটনাটা পুরো গোড়া থেকে শোনালো। তোমরা চিন্তা করো না, শুধু তোমাদেরকে যেমনটা বলবো তেমনটা করে যাও। তান্ত্রিক ওদের দুজনের হাতে কঙ্কাল দিয়ে বলল আর ওদেরকে 10 মিটারের দূরত্বে দক্ষিণ দিকে বসে চোখ বন্ধ করতে বলল। ওরা দুজন তান্ত্রিকের কথা অনুযায়ী একদম তেমনটাই করছিল। রূপা, যখন তোমার কোল ভারী বলে মনে হবে তাহলে তখনই তোমার হাতে রাখা ওই কঙ্কালের মাথা ছুঁড়ে দেবে। আর মিঠুন, তুমি ততক্ষণ নিজের চোখ খুলবে না যতক্ষণ তোমাকে বলা না হবে। রূপা নিজের চোখ বন্ধ করে চুপচাপ বসেছিল। ওখানে তান্ত্রিক ক্রমাগত নিজের মন্ত্রের উচ্চারণ করছিল। আর তখনই রূপার অনুভব হতে লাগলো যে ওর কোলে কিছু ওজন বেড়ে চলেছে। রূপা তখনই ওই কঙ্কালটাকে মাটিতে ছুঁড়ে দিল আর নিজের চোখ খুলে দেখলো ও নিজের কোল খালি দেখতে পেল। ও তখনই ওই তান্ত্রিকের দিকে তাকালো। ওর তো হুঁশ উড়ে গেল। রূপা দেখল ওই তান্ত্রিক আর মিঠুন একে অপরের মুখোমুখি বসে আছে, যেখানে মিঠুন জোরে জোরে নড়ে যাচ্ছিল আর ওই তান্ত্রিক মিঠুনের মাথায় রক্তের তিলক লাগাচ্ছিল। রূপা তান্ত্রিককে জিজ্ঞেস করল যে এইসব কি চলছে। তান্ত্রিক ওকে চুপ করে থাকার ইশারা করল আর শান্তিতে বসে থাকতে বলল। তখনই হঠাৎ মিঠুনের ভেতরে কোনো মহিলার আত্মা চলল আর তারপর মিঠুন বলতে শুরু করে দিল, এই যমজ বাচ্চাগুলো আমার। এরা সেই বাচ্চারা যাদের আমি বহু বছর ধরে এই গ্রামে খুঁজে চলেছি। কিন্তু তুই এত বিশ্বাসের সঙ্গে এটা কি করে বলতে পারিস যে এরা তোরই বাচ্চা? কারণ গ্রামের অনেক বাচ্চাদেরকে অপহরণ করে মেরে দিয়েছিস তুই। হ্যাঁ, এটা সত্যি যে আমি বাচ্চাদের অপহরণ করি, যাতে আমি পরীক্ষা করতে পারি যে ওরা আমারই বাচ্চা। আর যখন আমি জানতে পারি যে ওরা আমার বাচ্চা নয়, তখন আমি ক্রোধে এসে ওদেরকে মেরে ফেলি। কিন্তু এইবারে এরা আমারই সন্তান, আর আমি এদেরকে মারবো না, বরং এদেরকে নিজের সাথে নিয়ে এই গ্রাম থেকে দূরে চলে যাব। তুই কি করে জানতে পারলি যে এরা তোরই বাচ্চা? এদের পুনর্জন্ম হয়েছে। এখন এদেরকে পাওয়ার পর তুই গ্রাম ছেড়ে কেন চলে যাবি? আমার যমজ বাচ্চাদের নিখোঁজ হওয়ার পরে আমি পাগল হয়ে গেছিলাম। আমি গ্রামবাসীদের থেকে প্রতিশোধ নেব ঠিক করলাম। এরই মাঝে অনেক তপস্যা করে এই বরদান পেলাম যে আমার বাচ্চাদের যখনই পুনর্জন্ম হবে ওদের রক্ত কালো হবে, আর এটা একটা সংকেত হবে যে ওরা আমারই সন্তান। কিন্তু এর শর্ত ছিল যে আমি বাচ্চাদেরকে তাদের জন্মদিনের 2 বছর হওয়ার পরেই ওদেরকে ছুঁতে পারবো। এরপর আমার ওদের উপর কোনো শক্তি থাকবে না। এই কারণে যখনই গ্রামের মধ্যে কারুর ঘরে বাচ্চা হতো, তখন আমি তাদের ঘরের বাইরে ঘুরে বেড়াতাম আর অপেক্ষা করতাম কখন ওই বাচ্চারা তাদের থেকে দূরে যাবে। আর যখন এই বাচ্চারা কিছু সময়ের জন্য আলাদা হয়, আমি ওদেরকে উধাও করে দিতাম। আর যখন আমি আমার এই 2 যমজ বাচ্চাকে পেয়ে গেছি,
তাই আমার যাওয়ার সময় হয়ে গেছে। বরদান হিসেবে আমি এই গ্রামে ততদিনই থাকতে পারতাম যতদিন আমি নিজের বাচ্চাদেরকে না পেয়ে যাই। এখন আমার মমতার তেষ্টা মিটে গেছে, তাই এখন আমি যেতে পারি। এইটুকু বলেই মিঠুনের শরীর থেকে একটা দ্রুত গতিতে হাওয়া বাইরে বার হলো, আর মিঠুন অজ্ঞান হয়ে মাটিতে পড়ে গেল। ওদিকে রূপাও এইসব দেখে খুব কাঁদতে লাগলো, আর এর সাথে ওখানে কয়েকজন গ্রামবাসীরা এসে পৌঁছলো আর রূপাকে সামলালো। এই ঘটনার পরে আর কখনো ওই ডাইনিকে গ্রামে বা কোথাও গ্রামবাসীরা দেখতে পায়নি। হয়তো ওর নিজের সন্তানকে ও পেয়ে গেছে, এই কারণে ওর মমতা আর ওর রাগ দুটোই ঠান্ডা হয়ে গেছে। কিন্তু আজও যখন ওই গ্রামে কোনো বাচ্চা কাঁদে, তখন তার মা এটাই বলে, চুপ কর, না হলে ও এসে যাবে।